কোনো কথা হবে না, কারণ আমরা জানি যখনই বাবু ভাই আসছেন তখনই আপনারা অপেক্ষায় থাকেন কখন তাকে শুনবেন। চলে যাচ্ছি সরাসরি আমাদের বাবু ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ, অনেকদিন পর। সেটাই। সো ঘটনাটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, এই কাহিনীটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর এলাকার নতুন যে অংশটা ডেভেলপ হয়েছে, যেটা হচ্ছে আপনার ইসের মানে যেটা নাকি আপনার হাউজিং অ্যান্ড আদার প্লেসেস, ওই পাশে আরো আছে কিছু আপনার শেকের ট্যাগ, আরো পিছনে কিছু আছে, মানে অনেকগুলো হাউজিং আছে, আমি সবগুলোর নাম সঠিকভাবে জানি না। বাট এটা নতুন ডেভেলপ বলতে আমি বলবো যে আমি গত হয়তো 20 বছর বা সামথিং, মানে আমরা যখন ছোট ছিলাম, শৈশবে ছিলাম, তখন ওইসব জায়গায় নদী দেখেছি। ঠিক আছে, তো এখনো এক্সপ্যানশন হচ্ছে এবং কিছু জায়গায় হাউজিং হয়েছে, কিছু জায়গায় এখনো ফ্যাক্টরিজ আছে। এরকম একটা ফ্যাক্টরির একজন গার্ড আসলাম নামে ও আমার কাছে শেয়ার করেছে। যাই হোক, আসলাম ওখান থেকে আজ থেকে ধরেন 4-5 বছর আগে সেখানে ও জব করতো ওই ফ্যাক্টরিতে। ওর কাজ ছিল হচ্ছে রাতের বেলা পাহারা দেওয়া। তো ও যখন প্রথম ওই ফ্যাক্টরিটা, ওটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক প্রোডাক্টের নাম বললাম, অনেকে হয়তো অনেক কিছু ডিটেক্ট করতে পারে সেটা। ঠিক আছে, কোনো কিছু তৈরি হতো সেটা। ঠিক আছে, তো ওখানেও পাহারা দিত রাতের বেলা। ওর কাজ ছিল ওখানে যে মানে মেকশিওর করা যখন থেকে সবকিছু ঠিক মতো আছে এবং চুরি হচ্ছে না বা এরকম। তো যখন ও ওই জায়গায় কাজ নেয়, জায়গাটা ছিল খুবই নীরব এবং তার আশেপাশে মোটামুটি লোক বসতি ছিল না। আরো কয়েকটা এরকম ফ্যাক্টরির মতো ছিল, ফ্যাক্টরির মতো আরো কয়েকটা ছিল এবং রাতের বেলা শুধু দূরে ওখানে ওই বেড়িবাজ আছে, ওখানে ট্রাক আসা যাওয়া করত। তো ওর আসলাম যখন প্রথম ওদিকে কাজ নেয়, তো ওখানে যাওয়ার পরে বলতেছে যে ওখানে ওর পরিচিত একজন চা দোকানদার আর কি, তো বলছে যে তুই এখানে কাজ নিলি, এখানে তো আসলে ওই যে আগের গার্ডও থাকে না, কেউ থাকে না, ওইটা এমনি পড়ে থাকে, তুই কাজ নিলি। তোকে আমার কাজের দরকার, আমি কাজ নিব না কেন, কাজ পাইছি আমি কাজ করছি। তো বলে কেন থাকে না, তো অনেক রকম বদনাম শোনা যায়। কিসের বদনাম শোনা যায়? ওই চাল আর তারে স্পেসিফিকলি কিছু বলে বদনাম শোনা যায়। তো এটা শুনে ওর মাথায় কিছু ঢুকে না, মানে ও আসলে রিলেট করতে পারে না বদনামটা কিসে, চুরি ছিনতাই নাকি অন্য কিছু, এরকম কিছু। আচ্ছা, যাই হোক, ও ওখানে কাজ নেয়। তো রাতের বেলা ওকে ওই যখন নাকি বুঝাই দিয়ে যায় ওই কোম্পানির যে একজন কর্মচারী, যে তাকে যে বুঝাই দেয়, বলে যে তুমি থাকবা, তোমার কিন্তু বাইরে থাকার দরকার নেই, তুমি ভিতরেই থাকো। ঠিক আছে, বাইরে বসার দরকার নেই। আর সময়টা হচ্ছে এখন মনে করেন যে বৃষ্টি বাদলের সময়, তোমার বাইরে বসলে এমনি বৃষ্টি লাগবে, তুমি ভিতরে থাকো। আর মানে দেখবা কোনো সরা শব্দ হলে জাস্ট তুমি একটু সাউন্ড দিবা, আওয়াজ করবা, এই আর কি। তো ওইটা শুনে চুপচাপ বসে থাকে। তো একটা ছোট বাতি জ্বলে ওইখানে, ও নিয়ে বসে থাকে। তো ছেলেটার আসলামের নাকি সে সময় থেকে কিছু পড়ার অভ্যাস আছে, বই টই পড়তো আর কি। তো সে ওই কোনায় বসে একটা টেবিল চেয়ারের মতো বসে বই পড়তেছে। বই তো পড়তে 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 ঝিমানি লাগছে একসময়, এবং ঝিমানি লাগতে লাগতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মানে হঠাৎ করে পুরা ওয়্যার হাউস টাইপের যে জায়গাটা, ওটাতে আলো নাই। তো দেখতেছে কুমোট একটা ভাব, এবং ওখানে একটা নষ্ট ফ্যান ছিল আর কি। সে ফ্যানটা নষ্ট, ফ্যান চলে না আর কি। তোকে বলছিল ফ্যান ঠিক করে দেওয়া হবে। তো মোটামুটি ও বলতেছিল যে এমন একটা নীরবতা নেমে আসছে যে একদমই মানে অসহ্য, এই নীরবতাটা সহ্য করা যায় না। তার কাছে মনে হলো যে সে হেঁটে বাইরে যায়, মানে মেন দরজার বাইরে চলে যায়, গরমও লাগতেছে বেশ। এটা মনে হওয়ার পরে ও যখন উঠছে চেয়ার থেকে, হঠাৎ করে সে শুনতে পায় ওর পিছনে, মানে বেশ খানিকটা পিছনে, ওখানে মনে হচ্ছে যে কিছু মানে মানুষজন মানে মানে হামিং করতেছে, মানে কথা, মানে ফিসফিসানি এবং হামিং, হুম হাম এরকম একটা শব্দ, মানে কিছু মানুষ একসাথে। তো ও বলে যে এত মানুষ, মানে মিনিমাম 8-10 জন মানুষের সাউন্ড, এবং মানে ফিসফিসানি টাইপের, আবার হুম হাম শব্দ। মানুষ ঢুকলো করতে, ও ভিতরে ছ্যাত করে উঠে, যে মনে করে আচ্ছা চুরি টুরি হচ্ছে নাকি ডাকাতি। তো সে বাইরে যাওয়ার প্ল্যানটা বাঁধে। আচ্ছা, বাইরে যে বাঁধে, ও আস্তে করে ওর যে টেবিলটা ছিল ওইখানে ঘাটে যে কিছু পাওয়া যায় কিনা, হাতে 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 ম্যাচ পায়। আচ্ছা, একটা ম্যাচ পায়। ম্যাচটা নিয়ে সে আপনার ওই হেঁটে হেঁটে আস্তে আস্তে পার্টি পেটি পেশে যেখানে শব্দ, এবং ও যত কাছে যাচ্ছে শব্দটা মনে হচ্ছে লাউড শুনতেছে যা, এবং বেশিরভাগই শব্দের মধ্যে মহিলাদের শব্দ আছে বেশি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ও ঠিক কাছাকাছি যে ওর যখন মনে হচ্ছে যে ওর থেকে ধরেন ঠিক 2-3 ফিট দূরে এই শব্দটা, এবং অন্ধকার এতই এখানে গাঢ় যে ও দেখতে পারতেছে না, মানে চোখে ওর যে বাইরের যে একটা আর্চ লাইটের আলো আসবে সেটাও সেখানে নাই। আচ্ছা, মনে হচ্ছে একদম কালিগুলো অন্ধকার।
তো তখন করে কি ম্যাচটা আপনার চালায় ফুস করে, ম্যাচ জ্বালানোর পর দেখি কিচ্ছু নেই সামনে, একদম খোঁজবাজির মতো শব্দ পুরো বন্ধ হয়ে গেছে। আর তখন ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও মানে ওর মানে মনের মধ্যে মনে ছ্যাট করে উঠে যে কি হলো, আমি এতগুলো শব্দ শুনলাম, এর কিচ্ছু নাই। এবং তখন ম্যাচটা যখন ফেলে দেয়, ও তখনও শব্দ আসতেছে না। তো ও তখন কান পেতে থাকে যে এত নীরবতা, দূরে কোথা থেকে কি শব্দটা আসতেছে। কান পেতে দেখে যে না, কোনো এরকম কোনো শব্দ নেই। তো ও করে কি আস্তে আস্তে হেঁটে 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 যায়, চেয়ারের কাছে যায়, তারপর আস্তে ধীরে করে ওই ইসের থেকে দরজা খুলে বের হয়, মানে মূল যে দরজাটা খুলে ওখানে বের হয়। তো বের হয়ে দেখে যে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা এবং রাস্তার আশেপাশে কেউ নাই, শব্দ করার মতো কেউ নাই। এর মধ্যে সে ভিতরে শব্দ পায়, ধ্রিম ধারাম কিছু পড়তেছে। আচ্ছা, মনে করেন যে জিনিসপত্র পড়ে যাচ্ছে ঠাস ঠুস। তো আবার দৌড় দিয়ে এখানে আসে, এসে আবার বসে থাকে, ম্যাচ জ্বালায়, বেশ ভয় পায় এবং এরকম করে প্রথম রাত সে পার করে দেয়। তো পরদিন সে ওই কোম্পানির যে লোক আছে তাকে বলে যে ভাই, আমি তো এখানে পাহারা দিছি, কালকে রাত্রে এরকম শব্দ পাইছি, এরকম মনে হয় যে কি ফেলে দিছে এসে। ওগুলা তোমার কিছু দেখার দরকার না, তুমি শুধু দেখবা যে কেউ কিছু নিয়ে যায় নাকি। আচ্ছা, তো বলে যে ওগুলা এরকমই শব্দ হয়, পাশের ফ্যাক্টরি আছে, এই আছে সেই আছে, মানে ওকে মানে বুঝ দিয়ে দেয়। তো শোনার পর ও মনে করে পাশের ফ্যাক্টরি, ও একটু মানে পাশে তো ফ্যাক্টরি নাই ওর জানা মতে। ও দেখে যে ওর থেকে মানে বেশ দূরে, যেটা বেশ দূরে, ওই শব্দ এখানে আসার কথা না, বেশ কয়েকটা ল্যান্ড পরে। আচ্ছা, যাই হোক, পরদিন সে ওখানে বসে থাকে এবং ও যখন বসে আছে বেশ খানিকক্ষণ পরে ওই একই রকম সে বই পড়তেছে। হ্যাঁ, ইভেন ও সাথে করে ওই যে আপনার ওই একটা ওই ইসি নিয়ে যায়, ট্রানজিস্টার, ওয়ান ব্যান্ডের ট্রানজিস্টার টাইপের, ওরা তো এরকম গান বাজাতে থাকে এবং সে বসে রয়েছে বই পড়তেছে। তো একটা পর্যায়ে ও দেখে লাইটটা, ওর যে ওই পাওয়ার বাল্ব ছিল ওইটা এরকম পিট 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 করে স্টার্ট করে লাইট কেটে গেছে। আচ্ছা, লাইট কেটে যাওয়াটা ওর কাছে খুব অ্যাবনর্মাল মনে হয়েছে। লাইট সাধারণত এইভাবে কাটে না, লাইট যেটা কাটে মানে এই লাল বাল্ব গুলো কিন্তু ঠাস করে মানে কেটে যায়, হঠাৎ করে কেটে যায়, হ্যাঁ। স্টার্টার করে কাটে না। এটা এরকম। আর আমরা যারা হরর মুভি বা কিছুতে দেখে অভ্যস্ত, সেটা কিন্তু ও এরকম টাইপের এত এইসব দেখার মতো না, ঠিক আছে। কিন্তু ওর কাছে জিনিসটা অ্যাবনর্মাল লাগে। এবং একইভাবে ও রেডিওর যে ফ্রিকোয়েন্সি আছে সেটা উল্টা পাল্টা হয়ে যায়। মানে রেডিওর যে একটা মানে এফএম ফ্রিকোয়েন্সি যেটা শোনা যায় খুব সুন্দর, সেটা না, মানে যে অনেক সময় দেখবেন টিউনিং এলোমেলো হলে এরকম শব্দ হয়, ওরকম করতে থাকে। সো ওইটা শোনার পরে ও মনে করে যে কি হলো, লাইট নিভে গেল, রেডিও একই সাথে এরকম ডাউন হয়ে যাচ্ছে, ঘটনাটা কি। এবং ও রেডিওটা ওখানে বন্ধ করে দেয়। তো যখন ও রেডিওটা বন্ধ করে দেয়, তখনই মনে ওর কানের কাছে কেউ মানে এরকম করে একটা বাতাসের মতো, মানে মনে হয় যে ওর কানের কাছে কেউ ফু দিছে এরকম। ও মানে খুব ভয় পেয়ে যায় ওই সময়। এবং ও তখনই ও ফিল করে যে আবার ওইখানে ওই যে হামিং এগুলো শুরু হয়েছে, ওখানে মানুষের কোলাহল শুরু হয়েছে। এবং ও আবার যায় ওখানে, যে যথারীতি ওইবার টর্চ নিয়ে আসছিল একটা ছোট মানে ফ্ল্যাশ লাইট মানে দেখে কিচ্ছু নাই। সো ও চিন্তা করে যে না, এই জায়গাটা আসলে মানে ওর কাছে বেশ ভয়ের লাগা শুরু করে। এবং ও মনে করেন যে ওই জায়গায় আর বসতে চায় না, ও মনে করে যে আমি বাইরে চলে যাই, বাইরে বসবো চেয়ার নিয়ে। যখন ও বাইরে বের হয়ে যেতে থাকে, গেটের কাছে আসছে ফ্যাক্টরি, তখন ও ফিল করে যে ওর যে ফ্যাক্টরির দরজাটা, ওই দরজার মধ্যে একটু নখ দিয়ে এইভাবে আছড়াচ্ছে, মানে লাইক কারো শার্প নেই একটা আছড়ায়, হ্যাঁ, মানে লাইক বেরোনোর জন্য কেউ যদি ইচ্ছে থাকে এরকম করে কেউ দরজাটা আছড়াচ্ছে, ওই টিন বা স্টিল শেডের যে দরজাটা। তো চিন্তা করে যে দরজার বাইরে কেউ, এবং দরজার মধ্যে ধাম 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 করে বাড়ি মারতেছে। ও আবার দরজার মধ্যে ফ্ল্যাশ লাইট মারে, কেউ নাই, মানে নোবডি ইজ দেয়ার। ও তারপর যায় দরজার বাইরে, যে ও বাইরে বসে থাকে, একবার ভাবে যে চলে যাবে কিনা বাসায়, হ্যাঁ, কিন্তু মানে সাহস করে আর বের হয় না রাত্রে। তারপর একটা দায়িত্ববোধেরও ব্যাপার আছে, বাইরে বসে থাকে, রাতটা পার করে, ভোরে আজান হয়, আজান হওয়ার পরে, এবং যথারীতি যখন বাইরে ছিল ধুমধাম শব্দ কিন্তু মানুষের কাছে শোনে। তো পরবর্তীতে দিনের বেলা আবার জিজ্ঞেস করে কর্মচারী, ভাই এরকম সমস্যাটা কি, এবং আমাকে একদিন চায়ের দোকানে বলছে আপনার একটা সমস্যা আছে। তখন সে বলে যে, ওই লোকটা বলে যে সমস্যার কিছু না, এইখানে কিছু ব্যাপার আছে, এই পিছনে আর কি একটা ইসের মতো ছিল, কাজ করতো শ্রমিকরা, ওখানে আগুন লাগছিল, কিছু মানুষ কয়েকজন মারা গেছিল একসঙ্গে। সো ওইখান থেকে এরকম সাউন্ড আসে, আর আছে তুমি দোয়া টোয়া পড়ে থাকলেই এখানে কোনো অসুবিধা হবে না। এরপর থেকে আসলাম নাকি ওখানে যাইতো, অনেকদিন কাজ করছে। তো রাত্রেবেলা দোয়া পড়ে ওখানে বসতো, ও অনেক রকম সাউন্ড শুনতো, অনেক রকম জিনিস মানে এক্সপিরিয়েন্স করতো আশেপাশে, বাট ওকে আল্লাহর রহমতে কিছু টাচ করেনি। এক সময় ও কাজ চেঞ্জ করে চলে যায় কিন্তু। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
জি, আসসালামু আলাইকুম রসুল ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম সাকিব জাকি। জি, আমি ধানমন্ডি থেকে এসেছি। ওকে। তো আমার ঘটনা শুরু হয় আমার মার কাছ থেকেই, মানে ফার্স্ট এই ঘটনাটা শুরু হয়। তো আমার মার সঙ্গে একটা খারাপ কিছু প্রেজেন্স ছিল, লাইক জিন বা কিছু একটা। আচ্ছা তো আমার মার কাছেও এটা আসছে আমার নানির কাছ থেকে। আচ্ছা। আমার নানির কিছু প্রবলেম ছিল, সেটা আগে হইতো। এন্ড আমার নানি যেই হুজুরের সাথে কনসাল্ট করতো, সে বলছিল যে এই জিনিসটা পর্যায়ক্রমে, মানে আমরা যাকে বেশি, মানে উনি যাকে বেশি লাইক করবে বা যে ওনার বেশি পছন্দের পার্সন হবে, তার কাছে ওইটা আস্তে আস্তে করবে আর কি, মানে ওনার কাছে মানে এটা যেতে থাকবে পর্যায়ক্রমে। আচ্ছা। তো এভাবে আমার নানির কাছ থেকে আমার মার কাছে আসে। তো নানিরও অনেক অনেক ঘটনা আছে। তো আমি আমার ঘটনাটাই বলতেছি আজকে। প্লিজ। তো যেটা হয় যে আমার যখন জন্ম হয় 1995-এ, তো তখন আমাকে যখন হসপিটাল থেকে বাসায় আনা হয়, তো ওই দিনই আমার মা রাত্রেবেলা আমাকে নিয়ে ঘুমায়। জি। তো ঘুমানোর পরে মানে আম্মা যখন নামাজের জন্য ভোরবেলা যখন নামাজের জন্য উঠে, তো তখন ঘুম থেকে উঠে আমাকে আর তার পাশে পায় না। তা মনে কিছু ভয় পেয়ে যে আমাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে আমাকে আমার মা পাকের ঘরে পায়, যেটা মানে একদম আমার বিছানা সহ আমাকে পাকের ঘরে পাওয়া যায়। তো আম্মু ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে যান, আমার নানুকে জিজ্ঞাসা করে। তো নানু গেস করে যে ওইটাই হচ্ছে, মেবি ওরকম কিছু একটা। তো আমার আম্মু তখন আমার নানুকে বলে যে তুমি তাহলে আমি যে হুজুরের সাথে কনসাল্ট করতাম, তো তুমি তার সাথে যোগাযোগ করো, তার সাথে কথাবার্তা বলো। তা আমার আম্মু তখন ওই হুজুরের কাছে নিয়ে যায় আমাকে। নিয়ে যাওয়ার পরে হুজুর অনেক কিছু দেয়, পানি পড়া বা কি কিছু দেয়, ওনার কিছু প্রসিজার দেয়। তো ওগুলো করার পরে তখন আর কিছু হয় না, প্রায় টানা অনেক বছর তখন আর তেমন কিছুই ঘটে না। তো আমার সাথে আমি যে ফার্স্ট এক্সপিরিয়েন্স করি সেটা হচ্ছে 2009-এ, আমি যখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। তো তখন হয় যে আমাদের বাসায় তখন ফার্স্ট মানে আমার পিসি কিনে দেওয়া হয়, তখন ফার্স্ট আমার কম্পিউটার কিনে দেওয়া হয়। তো ওই দিনই নেটের লাইন লাগানো হয়। আচ্ছা। ফার্স্ট টাইম ইন্টারনেটের লাইন। সো ইউ আর ভেরি এক্সাইটেড, রাইট? আমি খুব এক্সাইটেড ছিলাম। তো সারা রাত জেগে মানে ফেসবুক এগুলা ইউজ করতেছিলাম আর কি, এরকম। তো অনেক রাত হয়ে গেছিল, লাইক 3টা, 2:30, 3টা এরকম বেজে গেছিল। তো আমার রুম ভিতর থেকে লক করা ছিল, আগে যেটা আমার একটা বদ অভ্যাস ছিল, আমি সবসময় রুম লক করে রাখতাম। আম্মু অনেক বকাবকির পর আমি লক করে রাখতাম। তো আমি এরকম রুম লক করা। তো ওই নেটের লাইনটা, ব্রডব্যান্ড কানেকশনটা টানার কারণে আমার জানালাটা পুরোটা আটকাতো না, একটুখানি ফাঁকা থাকতো এই তারটার জন্য, পুরো জানালাটা আটকাতো না। তো তখন আমি একটা পর্যায়ে ফিল করি, তখন যেহেতু অনেক গরমের দিন ছিল, তখন আমি ফিল করি যে আমার রুমটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। মানে আমার ঠান্ডা লাগতেছিল অনেক। আচ্ছা। আমি ব্যাপারটা ভাবি যে এত মানে এরকম হঠাৎ করে ঠান্ডা লাগার তো কারণ নেই, অনেক গরম ছিল তখন, গরমের দিন ছিল। তো আমি একবার ভাবলাম যে হয়তো এরকম বৈশাখের টাইম ছিল তখন, আমি ভাবলাম যে হয়তো এরকম বাইরে ঝড়টর বা ঠান্ডা বাতাস কিছু একটা হইতেছে, এই কারণে হয়তো বা ঠান্ডা কিছু একটা হয়তো বা লাগতেছে আমার। আমি অত পাত্তা দিইনি, আমি ওই পিসি চালাইতেছি, আমি নেট ইউজ করতেছি। তো হঠাৎ আমি কিছুক্ষণ পরে ফিল করলাম যে ঠান্ডাটা একটু বেশি লাগতেছে আমার। আচ্ছা। একটু বেশি ঠান্ডাটা লাগতেছে। তো তখন আমি উঠি, আমার পিসি থেকে উঠে আমি জানালার সামনে যাই। দেখি যে এসির থেকে যেভাবে বাতাসটা বের হয়, ঠিক ওই অতটুকু ফাঁকা দিয়ে ওইভাবে বাতাসটা আসতেছে, ঠান্ডা একটা বাতাস। এসির সামনে যেমন আমরা হাত টানলে যেরকম একটা বাতাস আসে, ওরকম ঠান্ডা বাতাসটা ওই জানলার ওই ফাঁকা দিয়ে আসতেছে। আচ্ছা। তো আমি পুরো জানলা খুলে ফেলি। ফেলার পরে আমি আর তেমন দেখলাম যে না, এখন আবার সবকিছু নর্মাল। আচ্ছা। কোনো কিছুই নেই, একদম সবকিছু ঠিকঠাক নর্মাল, বাইরে কোনো বাতাস নেই, কিছু নেই, গাছপালার পাতাও নড়তেছে না, এরকম একটা অবস্থা। তা আমি জানালা আবার লাগাই, যেহেতু মানে মশার কারণে জানলা লাগাইতে হইতো, জানালাটা আমি লাগাই। আমি ভাবি যে হয়তো আমার শরীর খারাপ লাগতেছে, এই কারণে হয়তো আমার ঠান্ডা লাগতেছে। আমি ওরকম পাতা দিই না, আমি শুয়ে পড়ি, পিসিটা অফ করি, শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে আমি একটা জিনিস বলে নিই যে আমার পিসির সামনে যে চেয়ারটা ছিল আমার, তো চেয়ারটাতে বসলে একটা আওয়াজ হতো, যেই বসলে চেয়ারটাতে একটা আওয়াজ হতো, ক্যাচ করে একটা আওয়াজ হতো। আমি শুয়ে পড়ি, আমি লাইটটা নিভে দিই, আমি কাঁথা, ওই ঠান্ডা লাগার কারণে আমি কাঁথা গায়ে দিই, পুরো কাঁথাটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকি। তো হঠাৎ করে আমি ঠিক ওই মুহূর্তে আমি মানে কিছুক্ষণ পরেই আমি আমার ওই চেয়ারের আওয়াজটা পাই,
চেয়ারে আওয়াজটা পাওয়ার পরে আমার বুকের মধ্যে একটা চাপ মারে যে এটা কি, মানে কেউ কি রুমে আসলো, আমি তো লক করে রাখছি, কেউ আসবে কিভাবে। তো আমি ওই আওয়াজটা পাওয়ার পর আমি উঠে যেতে চাই, যে আমি উঠে ভয় পেয়ে যাই অনেক বেশি। আমি ভাবি যে আমি উঠে আমার রুমে চলে যাই বা আমি কাউকে ডাক দিই। তো আসলে আমি কিছুই করতে পারতেছিলাম না তখন ওই মুহূর্তে। মনে হইতেছিল যে আমি মানে কিছু মানে আমি না মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, আমি উঠতে পারতেছি খাট থেকে। তো তখন মনে হলো যে হয়তো ওই যে মানুষ বলে যে বোবা টোবা ধরে, আমি এরকম একটা কিছু ভাবছিলাম যে হয়তো এরকম কিছু হচ্ছে আমার সাথে। মানে আমি বিছানা থেকে উঠতেও পারতেছি না, প্লাস মানে মুখ দিয়ে মানে সাউন্ডও বের হইতেছে না, বা চাচ্ছি কাউকে ডাকতে সেটাও পারতেছি না। তো ওই মুহূর্তে আমি চাই যে আমি আমার করি, লাইক আমি দেখি কি হচ্ছে আমার সাথে, জাস্ট তাকে আমি দেখি কি হচ্ছে। আচ্ছা তো আমি জাস্ট আমার মুখ থেকে কাঁথাটা নামায় আমার চোখটা মানে জাস্ট খুলি। And ওই মুহূর্তে খুবই বাজে একটা জিনিস যেটা আমি যেটা দেখার পর আমি ফেইন্ট হয়ে যাই, সেটা হচ্ছে যে ঠিক আমি যেভাবে শুয়েছিলাম ঠিক আমার হাতে 1 বিঘা এরকম উপরে, আচ্ছা পুরা আমার সাইজের, আমার হাইট যতটুকু অতটুকু হাইটের কোনো কিছু ঠিক আমার মতন হয়েই অপোজিট থেকে মানে আমার দিকে ঝুলে আছে মনে হচ্ছে কিছু একটা। মানে সেটা মানুষ না, সেটা কি, মানে সেটা ক্লিয়ার ছিল না, লাইক মানে টাইপের ছিল, ধূসর টাইপের ছিল আর কি। And পুরো আমার দিকে তাকায় আছে। And ওইটা দেখার পরে আমার আর কিছু খেয়াল নেই, আমি ফেন্ট হয়ে যাই। আমি ফেন্ট হয়ে যাওয়ার পরে আমি পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পরে আমার মনে হয় যে হয়তো আমি স্বপ্ন দেখছি বা বাজে কিছু হয়তোবা ছিল, স্বপ্ন ছিল, সবকিছুই স্বপ্ন ছিল। তা আমি উঠে আমি ডাইনিং রুমে যাই পানি খাওয়ার জন্য। আমার শরীরে অনেক ব্যথা ছিল, আমি ঘুম থেকে উঠে অনেক, সেটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছিলাম আমার শরীরে অনেক ব্যথা করতেছে, আমার পুরো শরীর ব্যথা। তো আমার আম্মু নাস্তা বানাচ্ছিল পাখির ঘরে। তো আমার আম্মু নাস্তা নিয়ে পাখির ঘর থেকে ডাইনিং রুমে এসে আমাকে দেখে জাস্ট চিৎকার করে সব হাতের থেকে সবকিছু মানে তার নাস্তা সবকিছু ফালায় দেয়। তা আমি ভয়ে আম্মুর দিকে দেখে যে তুমি চিল্লাইতেছো কেন আমার দিকে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোমার, কি? আম্মু আমাকে বলতেছে তোমার এই অবস্থা কেন? আমি বলছি কেন, আমার কি অবস্থা? বলে তুমি রাত্রে সুস্থ ছিল, রাত্রে ভালো দেখলাম, তোমার কি হয়েছে তোমার? তখন আমি দেখার জন্য আয়নার সামনে যাই। যাওয়ার পরে আমার পুরো বডিতে দাগ ছিল, মনে হচ্ছিল যে মানে কেউ আমাকে কোনো কাঠের কোনো কিছু মোটা রড বা কিছু দিয়ে পিটাইলে যেরকম নীল নীল বড় বড় দাগ হয়ে যায়, পুরো এরকম অনেকগুলো দাগ আমার পুরো বডিতে, প্লাস কিছু খামচির দাগ পিঠে, হাতে। একটা খামচির দাগ এখনো আছে, সেটা এখনো যায়নি। তো এরকম অনেক দেখিয়েছেন? হ্যাঁ আমি আপনাকে দেখেছি। তো এরকম অনেক দাগ শরীরে। তো আমার আম্মু এটা দেখার পর আম্মু তো বুঝে যায় সাথে সাথে। আর আমি আম্মুকে তখন বলি, ঘটনাটা বলি যে আমার সাথে রাত্রে আমি এগুলো দেখছি। তো আমার আম্মু বুঝে যায় ব্যাপারগুলো। তো তখন আমার আম্মু যে হুজুরের সাথে সবসময় মানে কনসাল্ট করতো, তার সাথেই আম্মু এগেইন তার কাছে আমাকে নিয়ে যাওয়ার পরে হুজুর অনেক কিছু লাইক সে কি জানি প্রসিজার দেয় আমাকে। ইভেন এমন একটা প্রসিজার দিছিল যে আমাকে 3 রাস্তার মাঝখানে আমাকে দাঁড়ায় গোসল করতে হয়েছিল। আমার গায়ে থেকে গড়ায় যে পানিটা পড়ছিল সেই পানিটা নিয়ে হুজুরকে দেওয়া লাগছিল। হুজুর ওই পানিটা নাকি কি জানি পরে আমাকে দিছিল। দেওয়ার পরে উনি অনেক কিছু দিছিল, দেখ অনেক কাগজে অনেক কিছু লেখা টেখা, সেটা আমার ঘরের 4 কর্নারে লাগাইতে হয়েছিল। দেন একটা তাবিজ দিছিল, যে তাবিজটা আমার বালিশের ভিতরে ছিদ্র করে আমার বালিশের ভিতরে তুলার মধ্যে ঢুকায় রাখতে দিছিল, যে আমার পুরো টানা 1 বছর এই বালিশ ছাড়া ঘুমানো যাবে না। আচ্ছা আমি ওই বালিশ ছাড়া বা আমি অন্য কোথাও অন্য কারো বাসায় যে যদি আমি যদি ঘুমায় পড়ি, তাহলে আমার সাথে সাথে ওই বাসার প্রত্যেকটা মানুষের প্রবলেম হইতে পারে। আচ্ছা এরকম একটা মানে সমস্যা হইতে পারে। তো হুজুরের মানে ছিল যে আমার নানু আমার মাকে অনেক বেশি মানে পছন্দ করতো, আমার অনেক বেশি আদর ছিল। আমার নানুর কাছ থেকে ওই জিনিসটা আমার মার কাছে আসছে। এন্ড আমাদের 3 ভাইয়ের মধ্যে, আমরা 3 ভাই, মানে 3 ভাইয়ের মধ্যে আমার আম্মুটা আমার প্রতি একটু বেশি উইক, আমার প্রতি আমার একটু বেশি আদর করে। তো আম্মুর থেকে ব্যাপারটা আবার আমার কাছে আসছে আর কি, এরকম একটা জিনিস। তো এরকম এছাড়াও অনেক ভাঙা ছোটখাটো অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে। আচ্ছা তো আমার আম্মুর অনেকগুলা ঘটনা আছে, তো আমি নেক্সট টাইম অবশ্যই এগুলা কালেক্ট করে ডেফিনেটলি। তো আপনার কি মনে হয়, আপনি তো আপনাকে যে এরকম আঘাত করা হয়েছে বা এইগুলো তো আপনি কোন সময় টের পাননি, এবং আপনার রুমের মধ্যে অন্য কারো আসারও কোনো কথা না বা এরকম, মানে এই জিনিসটার পরে এই যে এই ঘটনাটা ঘটেছে, এর পরে কতদিন গেছে মোটামুটি? এই ঘটনা কতদিন আগের ঘটনা বললেন আপনি? ওই যে 2009-এ
2009 এর কথা বলছেন আপনি, এর পরে আর কোনো ঘটনা কখনো ঘটেছে পরে কিনা? অনেক ছোটখাটো জিনিস হয়েছে, যেরকম বলতে গেলে যে আমার মনে হইতো যে কেউ আশেপাশে ঘোরাঘুরি করতেছে বা আশেপাশে আছে, বা কেউ, আমি পিসি চালাচ্ছি, কেউ পিছন দিয়ে হেঁটে চলে গেল, হুম, 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 হুম। মানে একজন আপনার পিছন দিয়ে হেঁটে চলে, কিন্তু আপনার একটা বাতাস বা একটা কিছু একটা আপনার গায়ে লাগবে, কিন্তু রুম কিন্তু পুরো অফ, হুম, হুম। রুমে বাতাস আসার কোনো ওয়েই নেই। নর্মালি কেউ আচ্ছা। হেঁটে গেলে কিন্তু আমরা বুঝতে পারি এরকম কিছু একটা। আবার একবার এরকম হয়েছিল যে আমি রাত্রেবেলা শুয়ে আছি, তা আমার মানে রুমের বারান্দাটা হচ্ছে পুরো থাই গ্লাসের ছিল, মানে পুরাটা গ্লাস হুম, হুম। এরকম ছিল। তো আমি দেখলাম যে আমার বড় ভাইয়া মানে ওই মানে আমি মানে জাস্ট হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম ঘুমানোর আগ মুহূর্তে। তো আমার বড় ভাইয়া বা বড় ভাইয়ের মতনই কেউ একজন, আমি মনে করছি এটা বড় ভাইয়া, মানে ওই গ্লাস কিন্তু লাগানো অবস্থায় সে রুম থেকে এসে চলে গেল। হুম, হুম, হুম। মানে গ্লাসের মানে লাগানো কিন্তু গ্লাস আমি দেখতেছি, হুম, হুম, হুম। সে গ্লাসের ভিতর দুই দিকে চলে গেল। আমি মানে লাভ আপনার চোখের সামনে? হ্যাঁ আমার চোখের সামনে। ওকে। আমি ভাবলাম যে আচ্ছা এটা কি, এটা মানে আমি দেখে আমি লাফ দিয়ে উঠে বারান্দার সামনে যে দেখেছি বারান্দায় কেউ নেই, কিন্তু আমার সামনে দিয়ে কিন্তু মাত্র গ্লাসটা পুরোটাই লাগানো, মানে গ্লাসটা পাস করে সে কে জানি চলে গেল আমার সামনে। এরকম অনেক Okay. ছোটখাটো অনেক কিছুই ঘটছে। যেগুলো আপনার জীবনে আচ্ছা, ওকে। সো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। সালাম আলাইকুম মুসলিম ভাই, আমি জানি আপনি সবসময় ভালো দেবে, তাই আমি চেষ্টা করি আপনার মতো ভালো থাকি। আমি তুষার মাহমুদ, থাকি সৌদি আরবের আলদোয়াদি শহরে। আমি এখানে একটা টয়টা কোম্পানিতে জব করি। আমার দেশের বাড়ি বরিশাল, জেলা থানা 2টা জেলা গেছে। বাকি যে পরিচয়গুলো আছে কিছু প্রবলেমের কারণে আমি গোপন রাখলাম। আজ যে আমি আপনার সাথে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটনাটা ঘটে 2015 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। তখন আমি বাংলাদেশে। তো আমি আমার মূল ঘটনায় আসি। আমার বাবা হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ তাকে সাথে সাথে মেডিকেল নিয়ে যেতে হবে। তো আমার ফোনে একটা অ্যাম্বুলেন্স চালায় সেই লোকের নাম্বার ছিল, তাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তাকে বললাম, ভাইয়া দেখেন আমার বাবা তো খুব অসুস্থ, আমার বাবাকে তো মেডিকেল নিয়ে যেতে হবে, আপনি কি একটু আসতে পারবেন? সে বলল ঠিক আছে ভাই আমি আসতেছি এখনই। তো সে আসলো, তখন রাত বাজে 12টা। তো তার অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে 40 মিনিটের মতো টাইম লেগে যায়। তো যে তারপরে নিচতলা রিসিপশনের লোকের সাথে কথা বললাম যে ভাইয়া আমার বাবা তো অসুস্থ খুব বেশি, তো তাকে ভর্তি করাতে হবে। তো সে বাবার নাম লিখলো, পরিচয় সব লিখলো, লেখার পরে আমার একটা রিসিপ্ট দিল এবং আমি ভর্তি যে টাকা সেটা পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে বললাম যে দেখেন আমার বাবাকে তো একটা ভালো সিট দিতে হবে, ভালো সিট কি আছে? সে বললো দেখেন নিচতলা 2 তলা 3 তলায় কোনো ভালো সিট নেই, 4 তলায় একটা পেন বেড খালি আছে, সেটা আপনি নিতে পারেন। ঠিক আছে সেটা দেন। তো বাবাকে ট্রলিতে করে লিফট নিয়ে 4 তলায় গেলাম। 4 তলায় যায় তারপর বাবাকে সিটে শোয়াইলাম। শোয়ানোর পরে ডাক্তার সাথে সাথে চলে আসছে, এসে বাবাকে দেখলো এবং টেস্ট দিল। টেস্ট গুলো করালাম, টেস্ট গুলো মেডিকেলের ভিতরেই করান যায়। তো টেস্ট গুলো করে রিপোর্ট গুলো সাথে সাথে ডাক্তারকে দিলাম। ডাক্তার তারপরে দেখে ওষুধ লিখলো। ওষুধ লিখে নার্সের সাথে প্রেসক্রিপশনটা দিয়ে আমার কাছে দিল যে এটা এই ওষুধগুলো এখনই নিয়ে আসতে হবে। তো আমি কি করলাম, ওই প্রেসক্রিপশন নিয়ে রওনা দিলাম ফার্মেসির উদ্দেশ্যে। তো আমি ওই মেডিকেলে অনেকবার গেছি, কোন পথ দিয়ে শর্টকাটে আসা যায় সেটা আমার জানা আছে। তো আমার বাবার যে রুমটা যেখানে তাকে সিট দেওয়া হয়েছে তার কিছুটা দূর হেঁটে যে মাঝ বরাবর যে মেডিকেলের সিঁড়িটা সেটা বাজে, আর কিছুটা পথ পিছনে একটা ডোমঘরের সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়ে যদি আমি নিয়ে নামি নিচে তাহলে আমি শর্টকাটে যেতে পারবো। তা আমি ওইটাই ডিসিশন নিলাম যে আমি এই ডোমঘরের সিঁড়ি এখান থেকে নামবো নিচে। তো ওই সিঁড়িটা অনেক আগে থেকেই কিছু খারাপ প্রচলন আছে, তো আমি ওটা মাথায় নিলাম না। আর রাত্র 10টা-11টার পর ওই সিঁড়ি থেকে তেমনটা লোকজন আসা যাওয়া করে না। তো আমি ওখান থেকে নামলাম নিচে, নেমে তারপরে ওষুধগুলো বা ফার্মেসি থেকে নিয়ে আমি আবার ওই সিঁড়ি থেকে উঠে ডাক্তারকে দিলাম। ডাক্তার নার্স দিয়ে বাবাকে ওষুধ পুশ করালো। পুশ করার 10-15 মিনিট পরে আবার একটা ডাক্তার প্রেসক্রিপশন আমাকে দিল যে এই ওষুধগুলো নিয়ে আসেন এখন। তো আমি প্রেসক্রিপশন নিয়ে ওই ডোমঘরের পাশ দিয়ে যে সিঁড়িটা গেছে সেই সিঁড়ি থেকে নামতেছি। হঠাৎ করে আমি চিন্তা করলাম, মানে আমি শব্দ পাচ্ছি যে পিছনে আমার যেন কি হাঁটতেছে। তো আমি শব্দটা পেয়ে তেমন মাথায় নিলাম না। আমি তাড়াহুড়ো করে নেমে গেলাম নিচে।
নিচে নেমে যাওয়ার পরে ফার্মেসিতে গেলাম, যে তারপরে ওষুধ নিলাম, নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠতেছি। তো 2 তলায় যখন আমি উঠছি উপরে, তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি, কে যেন আমার পিছনে হাঁটতেছে। তখন আমি কিছু মাথায় নিলাম না, আমার চিন্তা আছে যে আমার বাবার ওষুধগুলো আমি তাড়াতাড়ি কিভাবে ডাক্তারকে দিতে পারবো। তো আমি উঠে আসলাম 4 তলায়। 4 তলায় এসে বাবার রুমে এসে নার্সকে ওষুধগুলো দিলাম। তো নার্স ওষুধগুলো বাবাকে পুশ করলো। তারপরে আমি ওখানে আধা ঘন্টার একটু টাইম বেশি বসেছিলাম। বসে বসে আমি বাবার কথা চিন্তা করতেছি। আম্মু ছিল বাসা, আম্মু একটু কান্নাকাটি করতেছে। তো কিছু আধা ঘন্টা পরে আবার একটা ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিল যে এই ওষুধগুলো এখন নিয়ে আসে, এগুলো এখন দিতে হবে তাকে। সো আমি ওই প্রেসক্রিপশন নিয়ে আবার ওই সিঁড়ি থেকে নামতেছি। তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি, পিছনে যেন আমাকে হাঁটতেছে। হাঁটার যেটা শব্দ সেটা আমি আবার কানে আসতেছে। তখন আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে পিছনের দিকে তাকালাম, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। তখন আমি আবার নিচে নামছি। ঠিক আবার যখন আমি নিচে নামা শুরু করছি, তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি। তখন আমি ঘুরে তাকিয়ে একটা প্রশ্ন করলাম যে আপনি কে? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনি কে? আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য কিছু করতেছেন? দেখেন আমার বাবা খুব অসুস্থ, আপনি আমার কোনো ক্ষতি করেন। আমি শুধু এই কথা বলছি, কিন্তু রিপিট কোনো অ্যান্সার আসতেছে না। তো আমি নিচে নেমে গেলাম। নেমে যেয়ে তারপরে ওষুধগুলো ফার্মেসি থেকে নিলাম, নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠবো উপরে। ঠিক যখন 2 তলায় উঠলাম, তখন আমি একটু তাড়াহুড়ো করে উঠতেছিলাম। তখন সিঁড়ি একটা ধাপে আমার পা আটকে যায়। আমি নিচে পড়ে যাব, এরকম অবস্থা। তো আমি সিঁড়ে যে একটা হাতল থাকে সেটা আর ধরতে পারিনি। আমি নিচে পড়ে যাব এটাই শিওর। কিন্তু আমি চিন্তা করে দেখতেছি যে আমার পিছনে কে যেন আমাকে উপরের দিক ছেড়ে রয়েছে, যাতে আমি পড়ে না যাই। তখন আমি পিছনে ঘুরে তাকালাম, তাকিয়ে দেখি একটা সুন্দরী একটা মেয়ে, গায়ে লাল বেনারসি পরা, এবং মানে একদম যেরকমের বিবাহ হইলে যেরকম মেয়েদের সাজগাছ, ঠিক সেই রকম একটা মেয়ে আমাকে পিছনে এরকম দিক ছেড়ে রয়েছে, আমি কাছে পড়ে না যাই। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি? সে বললো দেখেন আমার একটা এরকম রোগী আছে এখানে, তো আমি তাকে দেখতে আসছি, তো আমি এখান থেকে উঠতেছিলাম, দেখি যে আপনি নিচে দিকে পড়ে যাচ্ছেন, এই জন্য আমি একটু হেল্প করলাম। তখন আমি বললাম ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আপনার অশেষ ধন্যবাদ, আমি যাই, আমার বাবা অসুস্থ, তাকে ওষুধগুলো দিতে হবে। সে বললো ঠিক আছে, আপনি যান। তো আমি ওষুধগুলো নিয়ে দিলাম। দেওয়ার পরে তখন রাত বাজে কত, প্রায় 2টা বেজে গেছে। তবে আমি কি করলাম, চা খেতে নিচে বের হবো, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, চোখে ঘুম ঘুম ভাব। তো আমি চিন্তা করলাম যে যাই নিচে চা খেয়ে আসি। আম্মু তো বললাম আম্মু তুমি এখানে বসো, আমি নিজে চা খেয়ে আসি। সে বলো ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো, যদি আমার কোনো ওষুধ লেগে যায় তাহলে তোমাকে লাগবে। তখন বললাম ঠিক আছে, আমি নিচে যাবো, ওই সিঁড়ি থেকে নামতেছি। তখন আমি দেখেছি ঠিক মেয়েটা ওখানে দাঁড়ালো। আমি বললাম দেখেন আপনি এখানে এখনো? সে বললো হ্যাঁ আমি এখানে, ভালো লাগে এই জন্য আমি এখানেই আছি। আমি দেখেন এখানে তো একটা বয়ের জায়গা, পাশে ডোমঘর, বিভিন্ন লাশ কাটাকাটি হয় এখানে, আপনি ভয় লাগে না? কয় না, আমার কোনো ভয় নেই। তো সে বললো যে আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু চা খেতে যাবো, আপনি যাবেন আমার সাথে? বলবে না আমি চা খাই না, আপনি যান, আমি এখানে আছি, আপনি এখানে আইসেন, আমার সাথে কথা বলতে পারবেন। তো আমি চা খাইলাম, চা খেয়ে আমি আবার উঠতেছি, দেখেছি ঠিক ওইখানে মেয়েটা দাঁড়ানো। তখন আমি বললাম আপনার নাম কি, আপনার নামটা জানতে পারি আমি? সে বললো আমার নাম হচ্ছে ইশরাক। আমি বললাম আপনার বাসা কোথায়? সে বললো যে আমার বাসা হচ্ছে চণ্ডীনগর একটা জায়গায়, যেন নাম বলবো আমার সঠিক মনে করতেছে না। সে রিপিট আমার নাম জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? আমি বললাম আমার নাম কি স্যার, আপনার ফ্যামিলি মেম্বার, সব কথাবার্তা বলতেছি, অনেক কথাবার্তা বলতেছি। তো এর ভিতরে আম্মু আমাকে ফোন দিল যে বাবা আসো, ডাক্তার আমার একটা প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধগুলো নিয়ে আসতে হবে। আমি তার কাছে বললাম কি এখন যাই, আমার বাবা মা আম্মু তো ফোন দিচ্ছে, আমার ওষুধ আনতে হবে আবার যে। সে বললো ঠিক আছে আপনি যান, আমি এখানেই আছি। আমি চলে গেলাম, যে প্রেসক্রিপশনটা নিলাম, নিয়ে আবার ওই দিনগড়ের সিঁড়ি দিকে নামতেছি। তখন আমি ওইখানেই মেয়েটাকে, যেখানে আমি 2বার দেখছি দাঁড়ানো, ঠিক ওইখানেই দাঁড়িয়ে আছে। তো আমি বললাম আমি যাই, আমি ওষুধগুলো নিয়ে আবার গিয়ে আপনার সাথে কথা বললাম, আপনি এখানে থাকেন। সে বলল ঠিক আছে আমি এখানেই আছি। তো আমি গেলাম ফার্মেসিতে, যে ওষুধটা নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠতেছি, দেখি মেয়েটা ওখানেই দাঁড়ানো। তখন আমি কোনো কথাবার্তা বললাম না, আমি চলে গেলাম আমার বাবার রুমে, যে ওষুধটা দিয়ে আমি বলছিলাম আমার একটু ভালো লাগতেছে না, আমি হেঁটে আসি, যদি কিছু লাগে আমাকে ফোন দিও।
তো এসে দেখি যে মেয়েটা ওখানেই দাঁড়ানো। তো ওখানে অনেক টাইম কথাবার্তা বললাম ওর সাথে, বিভিন্ন কথাবার্তা বলার পরে দেখি আমার হচ্ছে চোখে একটু ঘুম ঘুম পাচ্ছে। তখন রাত বাজে প্রায় 4:30 মতো। তো আমি কি করলাম, বললাম দেখেন আমার তো একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি যাই একটু শুই, আমার সকালে আবার কিনা বিভিন্ন চিস্টি দেয়, তো কথা হয় একটু সামথিং একটু বিশ্রাম নিতে হবে। তো সে বলো ঠিক আছে আপনি চান, আপনার সাথে হয়তো আর দেখা আমার নাও হতে পারে, কই যদি ভাগ্যে বা থাকি ধরে আবার দেখা হতেও পারে। আমি কথা বলে চলে আসলাম, আসেও দেখলাম যে আম্মু ওর পাশে বসা। সে বললো যে বাবা তুমি কি ঘুমাবে? আমার তো ঘুম ঘুম পাচ্ছে। সে বললো ঠিক আছে আমি একটা কার্পেট দিচ্ছি, তুমি এটা বিছিয়ে নিচে একটু শুয়ে থাকো, সামথিং একটু রেস্ট নাও। তো আমি এই কার্পেট বিছিয়ে নিচে একটু শুইলাম। শুতে শুতে আমার ঘুম পড়ে গেছে, মানে শরীর খুব ক্লান্ত। 4 তলায় মনে হয় 10 বার উঠছি নামছি, খুব ক্লান্ত লাগতেছে। তো আমি শুয়েছি পরে ঘুমিয়ে উঠছি। তো সকালবেলা কত 9টা দিক দিয়ে আমি প্রচুর কান্নার আওয়াজ পাচ্ছি, এতটাই কান্না যে বলার মতো না। আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে বললাম কি হয়েছে, কি কান্নাকাটি করতেছে? বলছিল ওই পাশে একটা মেয়ে ছিল বেটে, মেয়েটা মারা গেছে। কই কি সমস্যা হয়েছিল? মেয়েটা তো এক জায়গায় বিবাহ ঠিক হয়েছিল, তো সে একটা ছেলেকে পছন্দ করতো, তো ওই ছেলেটার সাথে তার বিবাহ হয়নি দেখে সে বাসর আছে বিষ খেয়ে আত্মহত্যা করছে। তো আমি বললাম যে এটা কোনো কাজ করলো? তো আমি কান্নাকাটি শুনে আর নিজের মনটাও খারাপ হয়ে গেল। তখন আমার একটু মনে একটু দেখতে ইচ্ছে হলো যে মেয়েটাকে একটু দেখে আসি, যে কি অবস্থা, কিভাবে কি হলো, জিজ্ঞেস করি তাদের সাথে। আমি যাই মেয়েটার কাছে, যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটার পাশে গেলাম, যাই আবার দেখছি মুখটা কাপড় দিয়ে ঢাকা মেয়েটার। তো আমি গার্জিয়ানকে বললাম একটু দেখতে পারি? তখন ওই গার্জিয়ান আম্মু আমাকে একটু দেখালো। ভাই আমি বিশ্বাস করবেন না, আমি ওর ফেসটা দেখে আমি এতটাই অবাক হয়ে গেছি যে বলার মতো। দেখতেছি যে গতকাল রাত্রে যে মেয়েটা আমার সাথে ওই ডোমকরের পাশে বসে কথা বলছিল, ঠিক ওই মেয়েটাই, ওই লাল বেনারসি পরা, ওই অবস্থায়, এবং শরীরের শ্বাসগাছ ওই একই অবস্থা। মানে আমি দেখে আমার পুরো শরীর কিভাবে যেন স্তব্ধ হয়ে গেছে। যে মেয়েটার সাথে আমি রাত্রে কথা বললাম, সে মেয়েটা এখন মৃত হয়ে এখানে শুয়ে আছে, এটা কিভাবে সম্ভব? তো আমি তাড়াহুড়ো করে আম্মুর কাছে চলে আসলাম। চলে আসার পরে আমি কিভাবে যেন আমার ভিড়ে দেখতেছি, মানে পুরো দুনিয়াটা আমার কাছে অন্ধকার লাগতেছে। তো আমি বলতেছি, আম্মু বলতেছে যে তোমার কি শরীর খারাপ বাবা? আমি কি না, শরীর খারাপ না, আমি ভালো লাগছে না। তুমি বললো যে তুমি তো বাসায় চলে যাও, তোমার আব্বু এখন সমস্যা নেই, সব দিক দিয়ে ঠিক আছে। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার এতটা নাসির ভাই খারাপ লাগছে যে বলার মতো না। কি দেখলাম, কেন আমার সাথে এরকম হলো? আমি ওর সাথে রাত্রে অনেক টাইম কথা বললাম, তো কি আমার সাথে এসে কথা বললো? আমার সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। তো ঘটনাটা এখানে শেষ হয়ে গেল ভাবা হতে রাসিল ভাই, কিন্তু শেষ হয়নি। আমি ওই ঘটনার পর আব্বু সুস্থ হলো, বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে কত 10 দিন কি 15 দিন এরকম সময় আমার ঢাকায় একটা কাজের জন্য যেতে হবে। তো আমি ঢাকা গেলাম। ঢাকা থেকে 5 দিন কি 6 দিন আমি ছিলাম ঢাকাতে। তো বাড়ি আসলাম। বাড়ি এসে হঠাৎ আমি একদিন রাত্রে স্বপ্নে দেখতেছি যে মেয়েটাকে আমি ভ্রম করে বসে দেখা হয়েছিল, ওই মেয়েটাকে আমি স্বপ্নে দেখতেছি যে সে আমার সাথে কথা বলতেছে। আমি তাকে নিয়ে একটা নদীর পাড়ে ঘুরতে গেছি, তার বাসায় আমি গেছি। আমি যাওয়ার সময় মিষ্টি নিয়ে গেছি। তো আমি এটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে সকালবেলা তো কি যেন মনে হলো যে কি আমি দেখলাম। তো পরের দিন ঠিক রাত্রে আমি ঘুমিয়েছি, একই স্বপ্ন। আমি আমার একটা সাইকেল ছিল, ওই সাইকেল করে একটা বাজারে গেলাম, ব্যাগ থেকে মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পরে ওই মেয়েটার বাসায় গেলাম। তারপরে ও বাসায় যাই, তারপরে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। এরকমের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, একটানা 10 দিন একই স্বপ্ন আমি দেখতেছি। তো আমি দেখতেছি যে আমার এতটা ঘুম, আর কি বলবো, আমি মানে ঘুমে মগ্ন হয়ে যেতাম। আমার মানে শরীরে কোনো শক্তি পাচ্ছি না, আমি এতটা ঘুমাচ্ছি। মানে আমি কোনো বিছনায় শুলেই আমি ওই স্বপ্নটা দেখা শুরু করতাম, এবং একদিন আমি ঠিক সকাল 12টা পর্যন্ত আমি ঘুমাইতাম। রাত্রে 10টায় আমি ঘুমাইতাম, সকাল 12টায় উঠতাম।
এরকম সকাল কি তখন দুপুর 12টায় আমি উঠতাম। তো আমি দেখতেছি আমি স্বপ্নটা প্রতিদিন একই স্বপ্ন আমি দেখতেছি। তখন আমি একটা হুজুরের সাথে পরামর্শ নিলাম যে হুজুর আমি কি এরকম এরকম দেখতেছি, আর আগে এরকম এরকম কাহিনী আমার সাথে হয়েছিল। সে আমাকে বললো দেখ তুমি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে তারপর ঘুমিও। কিন্তু আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, একটানা আমি স্বপ্ন দেখতেই আছি, ঠিক একই স্বপ্ন। তো 15 দিন আমি একটানা একই স্বপ্ন দেখলাম। পরে আমার ওই সাইকেল চালিয়ে যেতে যেতে আমার শরীর ঘামিয়ে যেত। তো ও দেখে আমাকে কি করলো, আমাকে একটা মোটর সাইকেল হিট করলো। এগুলো কিন্তু যথাযথ স্বপ্নে দেখতেছি যে আমাকে একটা মোটর সাইকেল হিট করলো, যে তুমি তো আসলে সাইকেল চালিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায়, তুমি এখন থেকে মোটর সাইকেল নিয়ে আসবে। তো আমি মোটর সাইকেলটা নিলাম। মোটর সাইকেল নিয়ে ওই বাজারে যে প্রতিদিন আমি এক প্যাকেট মিষ্টি দিতাম, মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পরে আমি ওই বাজার থেকে কিছুটা দূরে, তখন আমি যখন স্বপ্নটা দেখছিলাম রসেল ভাই, তখন আমি এই বাজারের নামটাও মনে ছিল এবং একটা স্কুল আছে ওই স্কুলের পাশ দিয়ে ওদের পাশে স্কুলটার নাম আমার মনে ছিল, কিন্তু এখন আমার মনে নেই। সেটা আমি এখন পরে বলতেছি কি জন্য। সব আমি মোটরসাইকেল চালিয়ে ওই বাজারে গেলাম, মিষ্টি নিলাম, তারপর ওদের বাসায় গেলাম এবং ওকে নিয়ে ওই নদীর পাড়ে, প্রতিদিন আমি নদীর পাড়ে যেতাম, মানে যখন আমি স্বপ্নে দেখতাম, স্বপ্নের ভিতরে। তো সকালবেলা উঠে দেখি স্বপ্নই আমার মোটরসাইকেল নেই, আমার সাইকেলই আছে। তো এরকম দেখতে 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 রাস্তা সময় একটা না আমি 27 দিন ওই একই স্বপ্ন। আর আমি এতটা ঘুমাইছি যে অতিরিক্ত ঘুম কিন্তু শরীরের জন্য খারাপ। দেখি যে আমার শরীর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং আমার কিছু খেতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, শুধু ঘুম আর ঘুম। তো 27 দিন আমি একই স্বপ্ন দেখলাম। দেখার পরে আমি 27 দিনের দিন আমি সকালবেলা একটু কাজ ছিল আমার বরিশালে, কাজটা করতে আমি সকালে রওনা দিলাম। আমার আস্তে আস্তে দুপুর হয়ে যায়। আমি বাসায় আসলাম, বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম যে না একটু শুই বিছানায়। কারণ আমি তখন এই 27 দিন যে আমি স্বপ্ন দেখছি তখন আমি দিনে ঘুমাইনি, কারণ আমার শুধু ভয় আছে বলে যে একই স্বপ্ন আমি প্রতিদিন দেখতেছি। যদি আমি দিনের বেলা ঘুমাই তখন আমি একই স্বপ্ন দেখবো, এই জন্য আমি দিনের বেলা ঘুমাইতাম না। দিনের বেলা ওই 27 দিনের দিন আমি যখন খাওয়া দাওয়া করে একটু বিছানায় বলছে মানে শুইছি, তো যে একটু শরীরটা ক্লান্ত, একটু শুই, তারপরে বাইরে বের হবো। আমি শুয়েছি, বাড়ি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে ঠিক আমি একই স্বপ্ন দেখতেছি যে 27 দিন আমি দেখছিলাম। কিন্তু আজকে ওকে নিয়ে আমি যখন নদীর পাড়ে গেলাম, অনেকক্ষণ কথা বললাম, বলার পরে আমাকে বললো যে তোমার সাথে আজকে আমার হয়তো দেখা নাও হতে পারে। আমি বললাম কেন? বলে যে না হয়তো নাও হতে পারে, তুমি ভালো থেকো, তোমার আমি জীবনে কোনো ক্ষতি করব না, তোমার যদি কোনো উপকার আমার লাগে তাহলে তুমি আমার স্মরণ করো, তাহলে আমি দেখবো যে তোমার সেই কাজটা হয়ে গেছে। তো এই কথা বলার পরে নদীর পাড়ে এসে বসা, হঠাৎ করে আমরা দুইজনই আর কি দেখতেছি একটা ট্রলার, মানে নদীতে যে ট্রলার গুলো চলে সেই ট্রলার গুলো একটা দ্রুত গতিতে আমাদের দিকে ছুটে আসতেছে। এগুলো আমি কি স্বপ্নে দেখতেছি, ছুটে এসে ঠিক আমাদের দুইজনের মানে ট্রলারতে গায়ে উঠিয়ে দিল। তখন আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি পুরো শরীর গামিয়ে যায় এবং আমি মা করে চিৎকার করি। ওই ট্রলারটা যখন আমাদের গায়ে উপরে উঠে দেয় স্বপ্নের ভিতরে, তখন আমি মা বলে চিৎকার দিয়ে উঠে পড়ি। তো উঠে পড়ার পরে দেখি আমার পুরো শরীর ঘামিয়ে গেছে, উপরে মানে ফ্যান চলতেছে কিন্তু শরীর পুরো ঘামিয়ে গেছে। তাই আমি উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি জামা কাপড় পরবো। তো আম্মু বলতেছে বাবা দেখি তোমার গালের পিছনে নখের আছে পিছে। পিছে নখের আছে, বলছে তুমি একটু আয়নার সামনে গিয়ে দেখতো তোমার গালের উপরে নখের আছে পিছে। তো আমি আয়নার দিকে তাকিয়ে সত্যি আমি দেখছি দুটো নখের আছর। মানে কি জন্য আছর দুটা হয়েছে আমি নিজেও বলতে পারি না, আমি নিজের হাত দিয়ে নিজে দিচ্ছি সেটাও আমি বলতে পারি না। তো আমি এক হুজুরের কাছে আবার সে যে হুজুরের কাছে আমি শেয়ার করছিলাম তার কাছে গেলাম। সে বললো দেখো তোমার হয়তো প্রবলেমটা আজ থেকে সলভ হয়ে যাবে, তুমি টেনশন করো নিয়ে, আর নখের আসর হয়তো তোমার একটা স্মৃতিও হয়ে যেতে পারে। সো আমি রাসেল ভাই পরের দিন থেকে আর কোনো এরকমের স্বপ্ন দেখিনি। আর আমি আজ পর্যন্ত মনে করতে পারছি না আমি কোন বাজারে গেছিলাম, কোন স্কুলে পাশ দিয়ে আমি গেছিলাম, সেটা এখনো আমার মনে করতেছে না। আর ওই মেয়েটার ছবি আমার আজ থেকে আর কোনো মনে পড়ে না যে সে কি রকমের দেখতে ছিল, কি রকমের ফেস ছিল। সো
এই হচ্ছে আমার লাইফের ঘটনা। তো রাসেল ভাই ভালো থাকবেন, আর দোয়া করে যেন এরকমের বুঝে ফেল 100 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন। আর আমি বুঝে ফেল শুনি 2011 সাল থেকে এখন পর্যন্ত শুনে যাচ্ছি। আমি এখন সৌদি আরব আছি, আমি হয়তো সবসময় লাইভ শুনতে পারি না, কিন্তু ডাউনলোড করেও শুনি। সো ভালো থাকবেন সবাইকে, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি হাসিব মিরপুর থেকে। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেহেতু রাসেল ভাই, আমি অফের আগেই বলেছি যে ঘটনাটা একজন ভিভিআইপি পার্সন নেই, সেহেতু ঘটনার স্থান, কাল এবং ব্যক্তি বিশেষের নামটা আমি একটু রাখছি। সো আমি একটা ছদ্মনাম ইউজ করতেছি, শায়ন, যে ছেলেটা নিয়ে ঘটনা। তো ও একটা পর্যায়ে, যেহেতু বলছিলাম ওর বাবা একজন ভিভিআইপি পার্সন, তো একবার ও দিনাজপুরে রাজার বাড়িতে বেড়াতে যায়। একটু ঘুরতে যাওয়ার জন্য ওখানে যাওয়া, তো রাজার বাড়িটা পরিদর্শন করা। তো ওর ফ্রেন্ড এবং সাথে আরো কিছু লোকজন নিয়ে রাজবাড়িতে যায় ঘুরতে। তো রাজবাড়িটার ভিতরে ও প্রবেশ করে একটু ভিতরটা ঘুরে দেখার জন্য। তো সবাই মোটামুটি আশপাশে বাইরের পরিবেশটা দেখতেছে, ও ভিতরে এন্ট্রি করে ও ভিতরে পরিবেশটা দেখতেছে। তো ভিতরে পরিবেশ দেখতেছে, তো একটা মুহূর্তে হঠাৎ ও চিৎকার দিয়ে দোতলার সিঁড়ি থেকে দৌড়ে নেমে এসে ওখানে একজনের কোলে হঠাৎ শুয়ে পড়ে অজ্ঞান হয়ে। রাসেল ভাই, সে আসলে অজ্ঞান ছিল না, তো মানে যখন ওর চেক করা হয়, রাসেল ভাই ওর হাতের পালস এবং গলার নাফের পালস সব বন্ধ ছিল। এক প্রকার ডেথ বলা যায় রাসেল ভাই, মানুষ মারা গেলে যেরকম হয় কি সবকিছু একদম স্টপ হয়ে যায়। তো ওর আশেপাশের লোকজন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সবাই চলে আসে যে শিওর হওয়ার জন্য আসলে কি, এবং সবাই চেক করে দেখে না, সে মৃত, মারা গেছে। তো প্রায় রাসেল ভাই 10 থেকে 15 মিনিট মোটামুটি, এরপরে তার অটোমেটিক জ্ঞান চলে আসে, সে জীবিত অবস্থায় ফিরে আসে এবং সবাই এক প্রকার হতবিম্বল হয়ে যায় ব্যাপারটা আসলে কি। কারণ সবাই চিন্তা করলো যে না, হয়তোবা আমাদের ধারণা ভুল হতে পারে, কারণ কেউ তো এখানে ডাক্তার না। সো সবাই হয়তোবা, যেহেতু কিন্তু এটা শিওর ছিল যে ওর পালস সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তো তারপর রাসেল ভাই ওদিন বাড়িতে ফিরে আসে। তোর বাড়িতে ফিরে আসার পর রাতে ঘুমায় রাসেল ভাই। তো ওদিন রাতে যে জিনিসটা হয়, একটা খুব খারাপ স্বপ্ন দেখতেছে ঘুমের মধ্যে। তো স্বপ্নের মধ্যে এরকমটা দেখতেছে যে কোন এক জায়গা থেকে ওর ছাদের উপরে, রুমের যে ছাদটা ফ্লোরটা, ওটার উপর থেকে কোন একটা কাটা লাশের ব্লাড তার গায়ে পড়তেছে। সে এরকম একটা ড্রিমস দেখতেছে। তো স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। তো লাফ দিয়ে উঠে, রুমের লাইট যথারীতি অফ ছিল। তো একটা পর্যায়ে সে একটু হয়ে তো তার গালের মধ্যে একটু হাত দেয়। তো হাত দেওয়ার পর আসলে রাত অন্ধকারের মধ্যে সে হাতের দিকে তাকায়, একটু কালো কালো দেখছে। সে হঠাৎ করে লাইটটা জ্বেলে দেখে রাসেল ভাই হাতের রক্ত। উপরে যে ফ্লোরটা ছিল, ওই ফ্লোরে তাকায় দেখে সে সিলিং থেকে রক্ত পড়তেছে। তো এই ব্যাপারটা ও এক প্রকার লাফ দিয়ে উঠে সবাইকে ডাকার চেষ্টা করে, কিন্তু সবাই যখন রুমে আসে, ও স্পষ্ট হাতের ব্লাডটা ছিল, সবই আছে, গালের রক্ত সবই ঠিক আছে, কিন্তু ফ্লোরে যখন রুমে সবাইকে নিয়ে আসে ফ্লোরের দিকে তাকাতে বলে, ফ্লোরটা সম্পূর্ণ একদম ব্ল্যাঙ্ক ছিল, কিছুই ছিল না রাসেল ভাই। আচ্ছা। তো এইভাবে তার ওই দিনাজপুর রাজার বাড়ি থেকে আসার পরের দিনে রাত এইভাবে কাটে। তো তারপর যে জিনিসগুলো ওর সাথে ঘটতে থাকে রাসেল ভাই, প্রথমত ওর বাড়ির নিচে ওর একটা রুম আছে, যেটাতে বসে আড্ডা দেয় নর্মালি ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো ওই রুমটা কেন্দ্রিক করে কিছু ঘটনা ঘটে রাসেল ভাই। যেরকম ওই রুমটাতে যে কেউ যদি স্টে করে একা স্টে করে, তো দেখা যাচ্ছে একা যদি কেউ শুয়ে থাকে, সেটা দিন হোক আর রাত হোক, চাদর একটা গায়ে দিয়ে শুয়ে আছে, তো খুব জেন্টেলি কেউ চাদরটা আস্তে আস্তে ট্রেনের নিচে নামাচ্ছে তার গায়ে থেকে। যেই থাকুক, সেটা খুব জেন্টেলি রাসেল ভাই, খুব স্লোলি আস্তে আস্তে নামাচ্ছে, এবং স্পষ্ট বোঝা যায় যে কেউ চাদরটা টেনে টেনে নামাচ্ছে। এবং রুমের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে চাদরটা গা থেকে নামতেছে। এবং এটা শুধুমাত্র ওই রুমটাতেই ঘটে রাসেল ভাই, অন্য কোথাও না, ওর বাড়ির ওই রুমটাতে, এবং যেই যায় একই ঘটনা ঘটে। তো ওর বাসার বেডরুমে যেটা হয় রাসেল ভাই, ও যখন ওর বেডরুমে শুয়ে থাকে, ওর খাটের মধ্যে ও যখন শুয়ে থাকে, তখন স্পষ্ট দেখতে পারে যে ওর বিছানার মধ্যে রাসেল ভাই কেউ যদি বসে বা কেউ যদি বিছানার মধ্যে মুভ করে, তাহলে স্বাভাবিক বিছানাটা একটু ডেবে যাবে। তো ওই বিছানাটা ওইভাবে ডেবে যায়। তো একটা পর্যায়ে আস্তে আস্তে এরকম জিনিসগুলো যখন ঘটতে থাকে, তো ওর বাবাকে ব্যাপারটা জানায়।
তো যেহেতু ওর বাবা মার একমাত্র সন্তান ছিল, বাবাটা একটু সিরিয়াসলি ব্যাপারটা নেয় প্রথম অবস্থায়। তো নেওয়ার পরে তারপর বলে যে বাবা আমার এই প্রবলেম হচ্ছে, আমি স্বাভাবিক লাইফ চলতে পারতেছি না, আর কেন জানি মনে হচ্ছে আমি এখানে না, কোথাও কিছু একটা হারিয়ে ফেলছি। তো একটা পর্যায়ে ও যে জিনিসটা ঘটে, ও যখন ওর রুমটাতে একা স্টে করে, তখন কেউ একজন ওর সাথে কথা বলে, এবং যখন কথা বলে ও রুম আটকিয়ে কথা বলে, কিন্তু বিপরীত যার সাথে কথা বলতেছে তার কোনো ভয়েস পাওয়া যায় না, কিন্তু এটা বোঝা যাচ্ছে ওর স্পিচ গুলো শুনে যে ওকে কোশ্চেন করতেছে, ও সেগুলো অ্যান্সার দিচ্ছে। এবং এভাবে যখন তাদের রুম থেকে বাইরে থেকে নক করলে সে সেটা রিপিট কোনো অ্যান্সার দেয় না, কথা বলতেই থাকে অনবরত। এবং ওয়াশরুমে যখন সে যায়, ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুমের মিররে সে অদ্ভুত একটা চেহারা দেখে, ওর চেহারাতেই, যেটা আসলে ওর না, ওর চেহারাটাই ও দেখে, বাট অদ্ভুত সুন্দর ওর কাছে লাগে। তো রাসেল ভাই ওর একজন গার্লফ্রেন্ড ছিল, তো রিলেশনশিপের সময় ওর গার্লফ্রেন্ড যে জিনিসটা বলে যে ওর সাথে মানে রিলেশনশিপ থাকাকালীন, তো ওকে যখন বলা হয় যে ওয়াশরুমে এতক্ষণ কি করো, একদিন বলছে ওয়াশরুমে এতক্ষণ কি করতেছো, বলে যে ওয়াশরুমে ও খুব সুন্দর, ও আমাকে আসতে দেয় না। তখন বলে যে কে, তখন ও বলে যে আমি আয়নার মধ্যে যখন তাকাই আমি খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পাই, খুব সুন্দর, এত সুন্দর। ও বলে তখন ও একটু মানে যেহেতু অ্যাফেয়ার টাইপের একটু জেলাস ফিল করে, আবার জিজ্ঞেস করে কোন মেয়েটা, ওয়াশরুমে কে মেয়ে আসবে, ওই তুমি দেখতে পারবে না, ও আমাকে কখনো ছাড়বে না। তো একটা পর্যায়ে ওদের রিলেশনশিপটা থাকে না রাসেল ভাই, এবং রিলেশনশিপটা না থাকার মূল যে কারণটা তার এই প্যারানর্মাল প্রবলেমটা। তো একটা পর্যায়ে যে সে এই প্রবলেমটা থেকে সলিউশনের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে যায়, তো সবাই জাস্ট একটা পর্যায়ে যায় বলে যে না এটা পসিবল না, সবাই ফিরে দেয়। তো একটা সময় যায় যখন ওর একটা ছেলে হিন্দু ফ্রেন্ড ছিল, তো হিন্দু ফ্রেন্ডের সাথে যখন মিট করে, তো মিট করার পর বলতেছে যে আচ্ছা, তো যে শায়নের কথা বলতেছে যাকে নিয়ে ঘটনা, ও একবার বলতেছে যে তুই তো হিন্দু, তো হিন্দুদের আসলে একটা মন্ত্র আছে ওম ভীম ক্রিম চামুন্ডায়, মন্ত্র আমি সঠিক জানি না, তো বলে যে আমাকে পূর্ব দিকে বসিয়ে এই মন্ত্রটা পাঠ কর। তো মন্ত্রটা যখন পাঠ করে এক পর্যায়ে রাসেল ভাই ওর ফেস এবং ওর বেডরুমের সবকিছু পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ওর যে ফ্রেন্ডটা ছিল ওই রুম থেকে তৎক্ষণাৎ বের হয়ে চলে আসে। তখন ওর ফ্রেন্ডটা যেটা বলে যে ওর ভিতর থেকে এমন একটা চেহারা বের হয়ে আসতেছিল যেটা আসলে সম্পূর্ণরূপে মানে ওকে গ্রাস করতে যাচ্ছে, এবং ওই জিনিসটা দেখার পর ও রুমে স্টে করতে পারে না, এবং ও যে ওই দিন ওই রুম থেকে বের হয়েছে আজও ওর সাথে আর মিট করে নাই। আর আসলে ওর ঘটনাটা এখন পর্যন্ত এটার কোনো সলিউশন আসে, এবং লাস্ট 11 ইয়ার্স ধরে একই ঘটনা ওর সাথে চলতেছে, এবং এটা এখনো সলিউশন আনে, স্টে করতেছে ওর সাথে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিলেন মোবারক। আমি মোবারকের কাছ থেকে ঘটনা শুনেছি, তার বাড়ি হচ্ছে রংপুরের মিঠাপুকুর এলাকায়। তো আমি চেষ্টা করব মোবারকের মতো করে আপনাকে ঘটনাটা বলার। রাসেল ভাই ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বসিলা এলাকার ঘটনা আজকে আমি বলবো। তো মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বসিলা এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন রহমত আলী। তো রহমত আলী হচ্ছে ওনার বাসা হচ্ছে রংপুর মিঠাপুকুর এলাকায়। তো যেহেতু মোবারক ভাইয়ের এলাকার মানুষের তিনি সেখান থেকে তার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেন। তো আমি চেষ্টা করব মোবারক ভাই যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন আমি সেভাবে বলার। তো ঢাকা মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন বসিলা এলাকায় অনেক বড় বড় ফ্যাক্টরি আর গোডাউন আছে। জায়গাগুলো দিনের বেলা মোটামুটি ব্যস্ত থাকে, কিন্তু রাত নামলে কেন জানি জনমানবের নিস্তব্ধতায় এক অন্যরকম ভৌতিক পরিবেশ তৈরি হয়। তো এই ঘটনাটা আজ থেকে 10 বছর আগের। ওখানে একটা টেক্সটাইল ফ্যাক্টরি সিকিউরিটি গার্ড ছিল। তো রহমত ভাই সেই সিকিউরিটি গার্ড হিসেবে সেই টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করতেন। তো রহমত ভাই ছিল বেশ শক্তভক্ত এবং নামাজি মানুষ। তিনি খুবই ভয় কম পেতেন, যার কারণে তিনি সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতে পছন্দ করেন। তো রহমত আলী যখন ওই ফ্যাক্টরিতে কাজে যোগ দেন, তখন তার আগের গার্ডরা তাকে সাবধান করে দিয়েছিল। তারা বলেছিল যে রহমত ভাই রাত 12টার পর ফ্যাক্টরির পিছনে ওই যে গোডাউনগুলো আছে সেগুলোতে যায়েন না, পুরো আশেপাশে যায়েন না, তাহলে আপনি সেফ থাকতে পারবেন।
তো এগুলো তিনি হলো চাকরি প্রায় 1 মাস করার পর মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের ঘটনা তিনি শুনেছেন যে এখানে এই ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটে এইভাবে এইভাবে। তো তিনি যেহেতু 1 মাস ধরে আছেন, তো তিনি লক্ষ্য করেন যে তার সাথে কোনো কিছুই ঘটতেছে না। তো তিনি ভাবলেন যে হয়তো এগুলো মানুষের বানানো গল্প। তো কাজের প্রায় 1 মাস হয়ে গেছে, তিনি কোনো কিছুই অনুভব করেননি। তিনি দিব্যি হলো রাতে দিনে ডিউটি করেন। তো একদিন গভীর রাতে যখন সেদিন আকাশটা মেঘলা ছিল, তো তো সেদিন থেকেই আসলে তার সাথে রহস্য মানে ঘটনা ঘটা বা রহস্য শুরু হয়। তো প্রথম যখন তার সাথে ঘটনা ঘটে সেদিন ছিল রাত 2:30টা। তিনি 3 নম্বর গোডাউনের পাশ দিয়ে যাচ্ছিলেন সে ফ্যাক্টরির। তো হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে ফ্যাক্টরির ভিতর থেকে বা মানে সেই 3 নম্বর গোডাউনের ভিতর থেকে হাসির শব্দ আসতেছে। মনে হচ্ছে যে কেউ হাসতেছে, মানে হাসি দিচ্ছে মেয়ে কণ্ঠে। তো তিনি কৌতূহলবশত চিন্তা করলেন যে দেখি ভিতরে কেউ আছে কিনা। তো তিনি যখন ভিতরে গেলেন দেখলেন যে আসলে সেই গোডাউনের ভিতরে কেউ নেই, একদম ফাঁকা। এবং তিনি বেশ অবাক হন। তিনি আসার পথে দেখেন যে মেঝের মধ্যে রক্তের দাগ। তো তিনি চিন্তা করলেন যে হয়তোবা কোনো বিড়াল ইঁদুর মেরেছে, যার কারণে হয়তো রক্তের দাগ এখানে লেগেছে। তো তিনি আসলে এটা ভৌতিকভাবে নেননি, তিনি স্বাভাবিকভাবেই নিলেন। কিন্তু দিন যত যেতে লাগলো, তো ঘটনার তীব্রতা তার সাথে বাড়তে লাগলো। তো এই প্রথম ঘটনার পরের সপ্তাহে একদিন তিনি দেখলেন তার কেবিনের বাইরে রাখা একজোড়া স্যান্ডেল উল্টো হয়ে পড়ে আছে। তো তিনি সোজা করে রাখলেন, কিন্তু 5 মিনিট পর ফিরে এসে দেখলেন যে স্যান্ডেল জোড়া আবার উল্টো করে রাখা, মানে এলোমেলো করে রাখা। তো রহমত আলী ভাই মনে মনে একটু সন্দেহ উদ্বেগ করলেন যে এই কাজটা আবার কে করতেছে, কেউ মনে হয় তার সাথে শয়তানি করতেছে বা ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো তিনি সেদিনে এটাও স্বাভাবিক নিলেন, কারণ এই স্যান্ডেলের উল্টো করে আসলে এটা বলার কারণ হচ্ছে তিনি প্রায় সেদিন 5 থেকে 6 বার তার সেই স্যান্ডেলগুলোকে সোজা করে রেখেছিলেন, কিন্তু ঘুরে ফিরে সেই স্যান্ডেলগুলো তিনি যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবে পাননি, ঠিক উল্টোভাবে বা এলোমেলো পেয়েছেন, যেটা কখনোই হওয়ার কথা নয়। তো যাই হোক, তিনি এটা স্বাভাবিক বা কেউ একজন শয়তানি করতেছে তার সাথে তিনি এটা এভাবে ভেবে নেন। তো ঘটনায় এরকম বা ছোট ছোট ঘটনা দেখা যায় যে হাসি কান্না এটা সেটা তিনি প্রতিনিয়ত শুনতে পান বা একটু করে শোনেন, কিন্তু আসলে তিনি এগুলো আসলে ঠাঁই পান না বা কুল কিনারা পাচ্ছেন না যে কেন এগুলো হচ্ছে। তো যদিও তিনি সেভাবে ভয় পাচ্ছেন না, তো যার কারণে তিনি চাকরিটা ছাড়েননি। কিন্তু সেই অভিশপ্ত রাতে যা ঘটলো তা কল্পনা করা বাইরে, এবং এরপর তিনি আসলে চাকরি ছাড়তে বাধ্য হন। তো রহমত আলী ভাই কেবিনে বসে সেদিন তসবিহ পাঠ করতেছিলেন। তিনি যেহেতু বেশ নামাজি একজন মানুষ ছিলেন, নিয়মিত নামাজ পড়েন। তো হঠাৎ পুরো ফ্যাক্টরির বিদ্যুৎ চলে গেল। নর্মালি কিন্তু ফ্যাক্টরির বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু হয়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেদিন আসল ভাই যে বিদ্যুৎ চলে যাওয়ার পর সেই জেনারেটর কোনোভাবে চালু হলো না। পুরো এলাকা ঘুরঘুরে অন্ধকারে ডুবে গেল। তো রহমত আলী ভাই টর্চ লাইটটা জ্বালিয়ে বাইরে বের হলেন এবং তিনি 3 নম্বর গোডাউনের দরজায় দেখলেন যে খোলা, এবং অথচ তিনি নিজ হাতের 10টার দিকে তিনি তালা মেরে এসেছেন। তো তিনি টর্চের আলোটা দরজার দিকে ফেললেন এবং যা দেখলেন তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন দরজার উপরের দিকে একটা ছায়া ঝুলে আছে, কিন্তু সেই ছায়াটার কোনো মাথা নেই। সেই ছায়াটা ধীরে ধীরে দেয়াল বেয়ে নিচের দিকে নেমে এলো। রহমত আলী ভাই এটা দেখে তো খুবই ভয় পেলেন। তো এর আগেও তো ছোট ছোট মানে আমি বলছিলাম যে ঘটনা ঘটছে, কিন্তু ওইভাবে ভয় না পেলেও আজকে তিনি দেখেন যে মানুষের মতো একটা ছায়া, এবং সেই ছায়াটার মাথা নেই, এবং সেই ছায়াটা নেমে তার কাছাকাছি আসতেছে, এবং যখন একদম কাছাকাছি এসে সে একটা বীভৎস হাসি, যেই হাসিটা তিনি প্রায় অনেকদিন থেকে শুনে আসতেছেন সেই হাসিটা দিচ্ছে, এবং রহমত ভাইকে উদ্দেশ্য করে বলল, রহমত, তোর মাথাটা কি আজ আমাকে দিবি? আমার মাথাটা যে লাগবে। তো এটা শুনে রহমত ভাই খুবই ভয় পান এবং তিনি একটা চিৎকার দেন, কিন্তু তিনি অনুভব করেন যে তার চিৎকার মনে হয় কেউ শুনলো না। তার চিৎকার তিনি নিজেই শুনলেন, এবং তিনি একটু পরে লক্ষ্য করেন সেই গোডাউনের
দেয়ালগুলো থেকেও রক্ত যেন ঝরে পড়তেছে এবং সেই মাথাবিহীন ছায়াটা এবার এমন একটা বিশাল অবয়বের রূপ নিল যেন তার হাতগুলো অনেক লম্বা এবং চোখগুলো লাল টকটকে। তো এখানে চোখগুলো সে দেখতে পেল যে সেই লোকটার 2 হাতে 2টা চোখ। তো এটা তো তিনি দেখে খুবই ভয় পেলেন যে এটা কিভাবে সম্ভব। রাসেল ভাই, সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এতক্ষণ বিদ্যুৎ না থাকার কারণে সবকিছুই মানে বন্ধ, যত মেশিন টেশিন আছে সবকিছুই বন্ধ। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো রহমান ভাই যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে যে ফ্যাক্টরিতে অনেক পরিত্যক্ত মেশিন পড়েছিল চতুর্দিকে, এবং তিনি লক্ষ্য করেন হঠাৎ করে সমস্ত মেশিন মনে হয় চলতে শুরু করছে, মানে বিদ্যুৎ ছাড়াই সমস্ত মেশিন সচল, সমস্ত মেশিন প্রচণ্ড পরিমাণ শব্দ করে একদম চলতেছে। তো এটা কখনোই হওয়ার কথা নয়, এটা তিনি 1 মাস ধরে এখানে আছেন, এটা কখনোই সম্ভব নয় যে বিদ্যুৎ ছাড়া সেই মেশিনগুলো, অচল মেশিনগুলো এভাবে হঠাৎ করে চলবে। সেই মাথাবিহীন সত্তাটা রহমত আলীকে টেনে হেঁচড়ে যেন সেই মেশিনের দিকে নিয়ে যাচ্ছে। তো রহমত আলী ভাই যেহেতু নামাজি, মানে নামাজ পড়েন, দোয়া দুরুদ পারেন, তো তিনি বুঝতে পারেন যে তার সাথে যেগুলো ঘটতেছে এগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা অবশ্যই কোনো খারাপ কিছু। এবং তখনই তিনি জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। ঠিক তখনই একটা বিকট শব্দ শোনা গেল এবং সেই ছায়াটা একটা বিকট চিৎকার দিয়ে ধোঁয়ার ন্যায় মিলিয়ে গেল। পরের দিন সকালে ফ্যাক্টরির ম্যানেজার এসে দেখলেন যে রহমত আলী ভাই 3 নম্বর গোডাউনের সামনে উপুর হয়ে পড়ে আছেন। তো তার শরীরে অনেক জায়গায় ক্ষত দেখলেন এবং দেখলেন যে তিনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ এবং কোনোভাবেই তার জ্ঞান ফিরতেছে না। তিনি বেঁচে আছেন কিন্তু আসলে তার কোনোভাবে জ্ঞান ফিরতেছে না। পরবর্তীতে ম্যানেজার তার কয়েকজন শ্রমিকদের সাথে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান অচেতন অবস্থায়, এবং হাসপাতালে নেয়ার পর সেখানে তার জ্ঞান ফেরে এবং তিনি পরে জানান যে এই ধরনের ঘটনাগুলো তার সাথে ঘটেছে। তো রাসেল ভাই, পরবর্তীতে জানা যায় যে ওই ফ্যাক্টরিটা যেখানে তৈরি হয়েছে, মানে ফ্যাক্টরিটা যেখানে আছে সেখানে নাকি ব্রিটিশ আমল থেকে একটা ফাঁসির কাজ ছিল, মানে যেখানে দেখা যায় দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসি দেওয়া হতো। তো ওই জায়গাটায় নাকি পরবর্তীতে এটা জমিদারি বিলুপ্ত হওয়ার পর এখানে ফ্যাক্টরি গড়ে ওঠে। তো রহমত আলী ভাই সুস্থ হওয়ার পর আর কোনোদিন আসলে ওই ফ্যাক্টরিতে চাকরি করেননি, তিনি চাকরিটা ছেড়ে দেন। তো মোহাম্মদপুর ওই এলাকার মানুষ আসলে বলে যে আজও নাকি মাঝরাতে ওই ফ্যাক্টরির 3 নম্বর গোডাউনে কেউ গেলে সে নাকি জ্যান্ত ফিরে আসে না, যদি না তার ভাগ্য ভালো হয়। তো রহমত আলী ভাইও একজন ভাগ্যবান মানুষ, আসলে তিনি বেঁচে ফিরে এসেছেন। তো তিনি বলেন যে তিনি যখন এখনো নাকি চোখ বন্ধ করলে সেই দিনের মাথাবিহীন ছায়াটার কথা মনে পড়ে এবং সেই ছায়াটা নাকি তিনি অনুভব করেন। তো রাসেল ভাই, কিছু জায়গা আসলে আছে যা মানুষের জন্য আসলে খুবই ভয়ানক, কিন্তু অতপ্ত আত্মার দখলে থাকে সেই জায়গাগুলো, যেগুলো আসলে মানুষ আসলে যেগুলো মুখে মুখে বলে সেগুলো আসলে সব কথাও যদি সত্য না হলেও কিছু কথা কিন্তু অবশ্যই সত্য। আসলে একটা প্রবাদ আছে যে যা কিছু রটে তার 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 কিছু সত্যও ঘটে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো আমাদেরকে আসলে সচেতন থাকা উচিত, যেখানে যে জায়গাগুলোকে নিয়ে মানুষের মধ্যে কনফিউশন বা ভৌতিক চিন্তা ভাবনা বা মানুষের ঘটনা বলে, তো সেই জায়গাগুলো বা সেই 100 জায়গাগুলো একটু পরিত্যাগ করা বা সেই জায়গাগুলো এড়িয়ে চলা উচিত। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনাটা ঘটে আমার সঙ্গে কোভিডের মোমেন্টে। আমি সেই সময় গ্রামে যাই এবং গ্রামে একটা পরিবেশে তখন আমি ছিলাম। তো ঘটনাতে আমি এখন ফিরে যাই।
গ্রামে যাওয়ার পরে আমার মন মানসিক অবস্থা তেমন ভালো ছিল না, কারণ ছোট থেকে আমি ঢাকায় বড় হয়েছি। তো হঠাৎ করে গ্রামে যাওয়ার কারণে আমার মন ভালো না থাকার কারণে ওখানে অনেক ফ্রেন্ড সার্কেল আমার হয়ে যায় এবং তাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ঢাকায় সব স্মৃতি। তো ওরা একদিন আমাকে বলে চলো আমরা সবাই একদিন ঘুরে আসি, তোমার যেহেতু মন ভালো থাকে না। তো তারপর আমরা একদিন সবাই ঘুরতে যাই এবং আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। তো সেখানে আমি যখন যাই সেখানে ওরা বলে যে আচ্ছা তুমি কি ভূতে বিশ্বাস করো? তো আমি বলি ভূত বিশ্বাস করি মোটামুটি, বাট অতটাও না। তো তখন ওরা বলে ঠিক আছে তোমাকে তাহলে আজকে একটা ভূতের কোথাও নিয়ে যাব। তো ওরা আমাকে বলে, আমি ফাইজলামি হিসেবে নিই, আমি অত সিরিয়াসলি নিই না। তো ইন দ্য ইন মোমেন্ট আমরা বিকালবেলা বের হই এবং ওখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে মানে ওটার শ্মশান বাড়ি বললেই সবাই চিনে জায়গাটা, বাট এটা আশেপাশে একটা হিন্দুদের জায়গা আছে। তো ওইখানে আমরা ঘুরতে যাই। তো স্বাভাবিকভাবে ওখানে হিন্দুদের মরদেহ পুরানো হয়। তো ওরা আমাকে দেখায় যে এরকম এরকম জায়গা, এখানে তো রাতে আসার ঘটনা ঘটে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা যেহেতু বিকালে গিয়েছি আমরা সন্ধ্যা পর্যন্ত সেখানে ওয়েট করি, দেখি কোনো কিছু হয় কিনা। তো ও আমাকে তখন বলে ঠিক আছে আমরা তাহলে থাকি, বাট এটা কিন্তু খুব রিস্কি, তুমি মানে যদি তোমার কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবা না। তো আমি বললাম ওকে আমরা থাকি, কি হয় দেখি। তো সন্ধ্যা পর্যন্ত থাকি, তেমন কিছু হয় না, বাট আমার কেমন যেন একটা শরীর ভার অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল আমার শরীরের উপরে 15-20 কেজি ওজনের কোনো একটা বস্তা দিলে যেমন অনুভব হবে ঠিক তেমন একটা অনুভব আমি করছিলাম। আমি তারপর ওদেরকে বলি আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, যেহেতু রাত হয়ে যাচ্ছে এবং আমার বাড়িও অনেক দূরে, রাত হয়ে যাবে অনেক বেশি। তো আমি চলে যেতে যাচ্ছি। তো বলে ঠিক আছে চলো, তুমি যা থাকতে যাচ্ছ না আমরা থেকে কি করবো। তো আমরা চলে আসি। তো ওই সময় থেকে আর কি ঝামেলাটা শুরু হয়। ওইখানে আমরা মোট ছিলাম 4 জন। একজনের বাড়ি কাজ হওয়ার কারণে সে বলে যে ঠিক আছে তোমরা চলে যাও, 3 জন তো আছে, তুমি যেতে পারবা। হঠাৎ করেই আকাশে মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যায়। মানে আমি বুঝে ওঠার আগেই দেখলাম যে মারাত্মক পরিমাণ মেঘ এসেছে এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে ব্যাপারগুলো যেন আমি না চাইতেই হচ্ছে, কেমন একটা অদ্ভুত, মানে স্বাভাবিক আকাশ তারপরে এমন কেন হলো আমি বুঝতে পারছিলাম না। তো আমরা একটা জায়গায় দাঁড়াই, কিছুক্ষণ অপেক্ষা করি, দেখলাম বৃষ্টি হচ্ছে, কমতেছে না। তো এরপরে আমরা আবার হাঁটা শুরু করলাম, বৃষ্টি তখন অনেক কমে গিয়েছিল। তো আসার সময় একটা পাশে জঙ্গলের মতো একটা জায়গা ছিল, মানে বাঁশঝাড় যেটাকে বলা যায়। তো ওইখানে থেকে মনে হচ্ছিল যেটা মানে 2-3টা কুকুর এমন ভাবে কান্না করতেছে, মনে হচ্ছে খুব চিৎকার করছে, তাদেরকে কেউ আঘাত করতেছে, তারা খুব কষ্ট পাচ্ছে। এবং ওর 2-1 মিনিট পরে আমরা দাঁড়াই যে আসলে হচ্ছেটা কি, আমরা যে দেখি। তো ওরা আমাকে বলে ইমরান এখানে যাওয়া ঠিক হবে না, তুমি গ্রামে আসছো, অনেক কিছু তো তুমি জানো না এই এলাকা সম্পর্কে, তো তুমি চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো আমি বললাম না আমি যাবো। তো আমি একা একা ওইখানে চলে যাই। তো এরপরে আমি ওখানে কিছু দেখতে পাই না, বাট আমি মানে একটা খুব বাজে রকমের গন্ধ সেখানে আসতে থাকে। এবং আমি ওদেরকে বললাম যে এরকম গন্ধ আসছে। তো বললো তুমি তো কাজটা ঠিক করো না, তুমি রাতের বেলা একা এভাবে চলে যাচ্ছ, আর তুমি যে সাবধানে এখানে ফিরে আসছো এটাই তো অনেক ভাগ্যটা ব্যাপার, তুমি তাড়াতাড়ি চলো। আমি আঁকাতে থাকি। আমরা যখন রোড পার হই, রোডের মধ্যে হঠাৎ করে ওরা বলে যে ভাই তোমার বাসার কাছে তো চলে আসছি, তুমি তাহলে চলে যাও। আমার বাসা তো ওখান থেকেও প্রায় 10 মিটার রাস্তা। তো ওরা আমাকে ছেড়ে দেয়। তো আমি যখন যাই হঠাৎ করে একজনের সাথে আমার দেখা হয় পথের মধ্যেই, মানুষজন তেমন ছিল না। তো লোকটা আমাকে পেছন থেকে ডাক দেয়, মানে ইমরান বলে ডাক দেয়, খুব গম্ভীর ভাবে সে আমাকে ডাক দেয়, ইমরান দাঁড়াও। আমি দাঁড়াই যাই এবং আমাকে সে বলে তুমি কোথায় থাকো। তো আমি তাকে সবকিছু বললাম। তো ইন মোমেন্ট সে আমার হঠাৎ করে বললো তুমি সাবধানে বাড়িতে যেও। তো সে আমার মাথায় হাত রাখে। তা আমি লোকটাকে চিনি না যাই না, স্বাভাবিকভাবে সে যখন মাথায় রাখে আমার কেমন লাগছিল, মানে এত ঠান্ডা হাতটা, মানে এই হাতটা এত ঠান্ডা, মানুষের হাত হওয়ার কথা না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়ি যখন চলে আসলাম। তো আমি বাসায় আসার পরে আমি আমার মাকে বললাম যে আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। তো রাতে সেদিন আমি খাইওনি, আমি শুয়ে পড়লাম। তো মাঝরাতে আমার প্রচন্ড জ্বর, আমার শরীরে মানে অনেক পরিমাণ দেখলাম যে ব্যথা করতেছে। তো ব্যাপারগুলো আমার মাকে আমি যখন বললাম, আমার মা বললো তুমি এরকম হঠাৎ তোমার কেন হচ্ছে। তো আমি মাকে সব ব্যাপার বললাম। তো মা তখন হুজুরকে ডাক দিল এবং আমার মাথায় ফু দিল এবং পানি পড়া দিল। তো আমি এগুলা খেলাম। তো হুজুরকে যখন আমি জানলাম, তো সে বললো যেদিন তুমি যার সাথে কথা বললে সে একটা জিন ছিল এবং সে একটা ভালো কিছু ছিল বলে তুমি সুস্থ স্বাভাবিকভাবে ঘরে আসছো, কিন্তু তোমার সেদিন অনেক বড় ক্ষতি হয়ে যেত, কারণ তুমি সেদিন ওই যে চিৎকারগুলো শুনতে পেয়েছিলে ওগুলা কোনো কুকুরে ছিল না, এটা একটা অদৃশ্য একটা আত্মার ছিল এবং এইগুলো তোমার ক্ষতি করার জন্য তোমাকে এভাবে ডাকছিল। মানে যারা এইভাবে যায় তারা ভালো মতো সুস্থভাবে ফিরে আসতে পারে না। তো তুমি এসেছো, এটা তোমার ভাগ্য। এবং সে আমাকে অনেক কিছু বলে দেয় ভবিষ্যতে যেন আমার এরকম সমস্যা না হয়। ওটা তাবিজের কথাও বলে এবং আমি সেটা নেই। তো কিছুদিন পর আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালো, কিন্তু আমার এই যে সমস্যাটা, মানে আমি সেদিন রাতের বেলা যে সাউন্ডটা শুনতে পেয়েছিলাম সেটা এখনো মনে হয়
যে আমি মাঝে মধ্যে শুনতে পাই, মানে আমার মনে হয় যে হঠাৎ করে যখনই কোনো ফাঁকা রাস্তায় আমি হাঁটতে থাকি, এই শব্দটা খুব চিৎকারটা আমার কানের মধ্যে মানে ভেসে ওঠে, মনে হয় যে সত্যি আবার মনে হয় এমন কিছু আমার সঙ্গে ঘটবে। তো এই ছিল আমার ঘটনা, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।